ম্যাটারের সেকেন্ড পোর্শনটা, ফার্স্ট চ্যাপ্টার ম্যাটারের সেকেন্ড পোর্শন। ফার্স্ট পোর্শনটা আমরা এর আগেই করেছি, এর আগের একটা ভিডিওতে আমি করেছি, তো সেইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো সেটা অবশ্যই চেক করে নিও, কারণ সেটা আগে দেখে নিলে সেকেন্ড পোর্শনটা বুঝতে সুবিধা হবে। তবুও আমি একবার রিভাইজ করব যে ফার্স্ট পোর্শনে কি পড়েছিলাম, খুব অল্পের মধ্যে দিয়ে আমি সেটা রিভাইজ করে দিচ্ছি। হোয়াট ইজ ম্যাটার? অ্যাকচুয়ালি ম্যাটার পড়তে গেলে আমাদের প্রথমেই প্রশ্ন হতে পারে যে ম্যাটারটা কি। ম্যাটার ইজ এনিথিং উইচ হ্যাজ মাস অ্যান্ড অকুপাই সাম স্পেস, মানে ম্যাটার যার কিছুটা মাস আছে এবং সেটা কিছুটা স্পেস অকুপাই করে থাকে, দ্যাট ইজ ম্যাটার। এবার ম্যাটার আমাদের এনভায়রনমেন্টে, হোল ওয়ার্ল্ডে কি কি স্টেটে এক্সিস্ট করতে পারে? তিনটে স্টেটে এক্সিস্ট করতে পারে। ফার্স্ট সলিড, সেকেন্ড লিকুইড অ্যান্ড থার্ড গ্যাসিয়াস। তো ফার্স্ট সলিড বলতে আমরা যা যা দেখি, টেবিল চেয়ার, এইগুলো তো সবসময় সলিড, মানে আমরা তো জানি কোনটা সলিড, কোনটা লিকুইড, কোনটা গ্যাসিয়াস। লিকুইড বলতে আমরা যেটা বুঝি যে ওয়াটার, অয়েল, এই ধরনের জিনিস, অ্যান্ড গ্যাসিয়াস এয়ার, এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল। সো এই তিনটে ভাবে পাই। এবারে ম্যাটার কি দিয়ে তৈরি হয়? ম্যাটার ইজ মেড আপ অফ এলিমেন্টস। ওকে, এলিমেন্টকে আবার সাবডিভাইড করা যায় না, কিন্তু ম্যাটার এলিমেন্টস দিয়ে তৈরি হয়, তার জন্য এলিমেন্টসকে বলা হয় বিল্ডিং ব্লকস অফ ম্যাটার। ওকে, আর ডেফিনেশন গুলো আমি এর আগের ভিডিওতেই আমি সব বলে দিয়েছি, এর জন্য আমি ইলাবোরেটলি অতটা বলছি না, মোটামুটি একটা ছোট করে বলে দিচ্ছি। আচ্ছা, এইবারে করব যে হোয়াট ইজ অ্যাটম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাটম? স্মলেস্ট পোর্শন বা স্মলেস্ট পার্ট অফ এলিমেন্ট। এলিমেন্টের স্মলেস্ট পার্টকে বলা হয় অ্যাটম, যেটা কিনা আর সাবডিভাইড করা যায় না এবং যেটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, আবার কখনো পারে না। তার কেন এক্সিস্ট করতে পারে আর কেন পারে না, এই দুটো আমি কেন বলছি সেটা আমি আগের ভিডিওতে খুব ব্রিফলি বলে দিয়েছি, সো অবশ্যই সেটা চেক করে নেবে। আচ্ছা, এলিমেন্টের স্মলেস্ট পোর্শনকে বা স্মলেস্ট পার্টকে বলা হয় অ্যাটম। তাহলে মলিকিউল কাকে বলে? ম্যাটারের স্মলেস্ট পার্ট বা স্মলেস্ট পোর্শনকে বলা হচ্ছে মলিকিউল। মলিকিউল কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, যেটা অ্যাটমের ক্ষেত্রে একটা মনে ছিল যে করতেও পারে নাও করতে পারে, কিছু কিছু অ্যাটম করতেও পারে নাও করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে, কিন্তু মলিকিউল কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। অ্যাটম কেমিক্যাল রিঅ্যাকশনে টেক পার্ট করে, আর মলিকিউল থেকে আমরা কি বুঝতে পারি? ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ বুঝতে পারি। ফিজিক্যাল প্রপার্টিজ বলতে ওর কালার কিরকম হবে, ওর ওডর কিরকম হবে, ও কিরকম দেখতে হবে, এই জিনিসগুলো ফিজিক্যাল প্রপার্টিজ। অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ বলতে কেমিক্যাল রিঅ্যাকশনের সঙ্গে অ্যাড হলে কি কি হতে পারে সেগুলো। তো অতটা ব্রিফলি এখন যাওয়ার দরকার নেই, মোটামুটি আমরা এইটুকু জানলেই হবে। এইবারে আমরা চলে আসবো নেক্সট পার্ট, মানে ম্যাটারের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। তো দেখতে থাকি ম্যাটারের সেকেন্ড পার্টে কি কি রয়েছে, তো দেখতে থাকো। আচ্ছা, এবারে আমরা বলবো যে ম্যাটারের সেকেন্ড পোর্শনে কি আছে। তো ফার্স্ট যে জিনিসটা, যে মলিকিউল ক্যান বি মেড আপ অফ 2 or more atoms। এরকম আমরা জানি যে দুটো বা তার বেশি অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি হয়। এইবারে সেটা হতে পারে সেম এলিমেন্টের অথবা হতে পারে ডিফারেন্ট এলিমেন্টসের, মানে মলিকিউল ক্যান বি মেড আপ অফ 2 or more atoms of same element or of different elements। ডিফারেন্ট এলিমেন্টসের মানে আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা এলিমেন্ট থাকবে। তো এইবারে কেন আমরা বলছি সেম এলিমেন্ট আর কেন আমরা বলছি ডিফারেন্ট এলিমেন্ট, তো এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো। এক্সাম্পল দিয়ে বোঝালে সেটা সুবিধা হবে, এক্সাম্পল দিয়ে। তো ফার্স্ট এক্সাম্পল আমরা যদি দেখি, O2 কে যদি আমরা ভাঙি তাহলে একটা পাচ্ছি O, আরেকটা পাচ্ছি O, দুটো অক্সিজেন, এটা অক্সিজেন। তো অক্সিজেনকে O2 এটা কিন্তু মলিকিউল, আর যখন আমি এটাকে ভাঙছি তখন এগুলো কিন্তু অ্যাটম হিসেবে পাচ্ছি, এটাও অ্যাটম, এটাও অ্যাটম, এটা কিন্তু অ্যাটম হিসেবে পাচ্ছি। এইবারে এইটা O2টা তৈরি হচ্ছে দুটো সেম এলিমেন্টের অ্যাটম দিয়ে, দুটো সেম এলিমেন্টের অ্যাটম দিয়ে, মানে এরা একই এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা যদি বলি H2O, যেটাকে আমরা ওয়াটার বলি, এটাকে যদি দেখি তাহলে H2 মানে Hটা একটা অন্য এলিমেন্ট, O একটা অন্য এলিমেন্ট। এটাকে আমি যদি ভাঙি একটা H পাচ্ছি, একটা H পাচ্ছি, আর একটা O পাচ্ছি, মানে দুটো H একটা O পাচ্ছি।
বা এটাকে এইভাবে অ্যাকচুয়ালি না লিখে যদি আমরা এরকম ভাবে লিখি যে 2H মানে H প্লাস H 2H প্লাস O, তাহলে এইটা একটা আলাদা এলিমেন্টের অ্যাটম, এটা একটা আলাদা এলিমেন্টের অ্যাটম। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে মলিকিউল ক্যান বি মেড আপ অফ two or more atoms of same element or of different elements. ওকে, এইবারে মলিকিউল বা অ্যাটম এগুলো ভীষণই স্মল হয়, এদের সাইজ হয় 10 to the power minus 10 এর কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 10 to the power minus 10, সো ভেরি ভেরি টাইনি হয়। তো তাই জন্য এদেরকে না খুব ইজিলি দেখা যায় না। তো এদের দেখতে গেলে একটা স্ট্রং পাওয়ারফুল মাইক্রোস্কোপ দরকার লাগে, বা অনেক সময় সিম্পল মাইক্রোস্কোপও হয় না, তো স্মল ভীষণ স্ট্রং মাইক্রোস্কোপের দরকার হয়, বিকজ ওরা খুব টাইনি সাইজের হয়। তো এই ছিল মলিকিউলের ব্যাপারটা। এইবারে আসবো, আচ্ছা মলিকিউলের আরো অনেক প্রপার্টিজ আস্তে আস্তে বলবো, তার আগে একটা থিওরি পড়তে হবে, সেটা হলো কাইনেটিক থিওরি। কাইনেটিক থিওরি কি আগে আমাদের জানতে হবে যে কাইনেমেটিক কথাটার মানে কি। কাইনেমেটিক কথাটা কাইনেমেটিক বলে, অনেকে কাইনেমেটিক বলে, হোয়াটএভার। কাইনেমেটিক কথাটার মানে হচ্ছে যে মোশন, যে অবজেক্টের মোশন থাকবে তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে, বা তার মধ্যে কাইনেমেটিক্স ব্যাপারটা থাকবে। তো মোশনের সঙ্গে কাইনেমেটিক্স কথাটার রিলেশন আছে। যার মোশন থাকবে তার কাইনেটিক এনার্জি থাকবে, যার মোশন থাকবে না, যে চুপচাপ বসে থাকবে, তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। এটা হচ্ছে মেইন কথা। তো আমরা পড়বো এখন কাইনেটিক থিওরি। এই কাইনেটিক থিওরিটা কে ফার্স্ট বলেছিলেন সেটা আমাদের জানতে হবে। ইন্ট্রোডিউস যে করিয়েছিলেন তার কথা না বললে তো আমরা বলতে পারবো না। তো যে সায়েন্টিস্ট বলেছিলেন তার নাম হচ্ছে ড্যানিয়েল বার্নৌলি। 1732-তে উনি একজন সুইস সায়েন্টিস্ট ছিলেন। তো 1732-তে তার হাইড্রোডাইনামিক্স বুকসে এই কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের কথা উনি বলেছেন, সেটা ডিসক্রাইব করেছেন। এইবারে অ্যাকচুয়ালি উনি কি বলেছেন যে মলিকিউলস গুলো বা পার্টিকেলস গুলো সবসময় মুভ করছে, মুভিং ইন অল ডিরেকশন, সবসময় সব দিকে মুভ করছে, মানে যে কোনো ডিরেকশনে, তাদের কোনো একটা পার্টিকুলার কোনো অ্যাকর্ডিং ডিরেকশন নেই, তারা যখন যেখানে পাচ্ছে সেখানে মানে অল ডিরেকশনে তারা মুভ করছে। উনি এই কাইনেটিক থিওরি ইন গ্যাসের, উনি গ্যাসের কথা বলেছিলেন হাইড্রোডাইনামিক্সে। মানে কেমন একটা আজব লাগছে, হাইড্রো কথার মানে ওয়াটার, হাইড্রোডাইনামিক্স মানে যেখানে আমরা ওয়াটার নিয়ে কথা বলবো, সেখানে উনি এয়ারের কাইনেটিক থিওরি দিয়ে উনি ব্যাপারটা বুঝিয়েছেন। তো যাই হোক, তার আগে বলি যে ড্যানিয়েল বার্নৌলি যে সায়েন্টিস্টের কথা বলছি, উনি কিন্তু সুইস সায়েন্টিস্ট ছিলেন। উনি একাধারে কিন্তু ম্যাথামেটিশিয়ান, একাধারে উনি ফিজিসিস্ট, এবং একাধারে উনি ডক্টর, মানে মাল্টি ট্যালেন্টেড। তো আরেকটা কথা আমি এখানে বলি যে যিনি মানে ফিজিক্সের অনেক অনেক সায়েন্টিস্টরা অনেক অনেক কিছু ইনভেন্ট করেছেন, তো তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা ম্যাথামেটিশিয়ান হন, কারণ উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্সকে বোঝা সম্ভব না, বা ফিজিক্সকে ডিরাইভ করা সম্ভব না, বিকজ ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথামেটিক্স। সো উনি একজন ম্যাথামেটিশিয়ান, মেইনলি ম্যাথামেটিশিয়ান ছিলেন, দেন ফিজিসিস্ট, দেন ডক্টর, মাল্টি ট্যালেন্টেড যেটা বললাম। ওকে, তো এই হলো কাইনেটিক থিওরি কে বলেছেন তার কথা। এইবারে আমরা কাইনেটিক থিওরির ব্যাপারটা পড়বো, যে কিছু পস্টুলেটস আছে। কি পস্টুলেটস আছে? ফার্স্ট পস্টুলেট সেটা হলো যে মলিকিউলস আর ভেরি টাইনি। তো এতটাই ছোট যেটা দেখা যায় না, নর্মালি দেখো তো নেকেড আইতে তো দেখা যায় না, ইভেন নর্মাল মাইক্রোস্কোপেও দেখা যায় না, তার জন্য ভেরি পাওয়ারফুল স্ট্রং মাইক্রোস্কোপ দরকার লাগে। এবং এরা সব সময় মুভ করছে, দে আর মুভিং ইন অল ডিরেকশনস অ্যান্ড কন্টিনিউয়াসলি। কোনো সময় এমন নয় যে থেমে থাকে। যে আমি যদি মনে করি একটা গ্লাসে জল নিই, আমি যদি জল নিই, যদি দেখি জলটা কোনো মানে কোনো মোশন হচ্ছে না, বা জলটা যে স্থির রয়েছে, তাহলে কি জলের মধ্যে যে পার্টিকেলস গুলো রয়েছে তাহলে কি তাদের মধ্যে কোনো মোশন হচ্ছে না? না, অফকোর্স হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু সবসময় মোশন হচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট। অ্যান্ড সেকেন্ড পস্টুলেট কি? সেকেন্ড পস্টুলেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি পস্টুলেট?
একটা কথা আছে, intermolecular force of attraction, intermolecular force of attraction কথাটার মানে কি? কথাটা থেকে দেখা যাচ্ছে আমি যদি কথাটাকে ভাঙি তাহলে সেখান থেকে আমি কি পাবো? ফার্স্ট পাবো ইন্টারমলিকিউলার। ইন্টারমলিকিউলার মানে মলিকিউলের মধ্যে এই কাজটা ঘটে থাকবে, মলিকিউলের বাইরে কোনো জায়গা থেকে এটা ঘটবে না। ইন্টারমলিকিউলার কথার মানে হচ্ছে মলিকিউলের মধ্যেই কাজটা ঘটবে। ফোর্স অফ অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানেই হচ্ছে যে দুটো মলিকিউল দুজন দুজনকে অ্যাট্রাক্ট করবে। এবং ফোর্স অফ কেন বলছে? কারণ এই যে এদের মধ্যে যে সবসময় মোশন করছে তার ফলে একজনের সাথে একজনের তো ধাক্কা লাগছে, ধাক্কা লাগার ফলে কি হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। এটাও এই যে প্রেশার ক্রিয়েট হচ্ছে, এই যে সমস্ত পার্টিকেলস গুলো সব সময় অনবরত কন্টিনিউয়াসলি ঘুরে চলেছে, মুভ করে চলেছে ইন অল ডিরেকশনস, তার ফলে তাদের মধ্যে একটা ধাক্কা লাগছে এবং এর ফলে কি হচ্ছে, এদের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। এই জিনিসটা কিন্তু বার্নলি স্যার বলেছিলেন, ঠিক আছে? এটা আমি বলতে মিস করে গেছি, এটা বলে দিলাম। এটা কিন্তু বার্নলি স্যার ফার্স্ট বলেছিলেন। তো যাই হোক, এবার এদের মধ্যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে, সেটা কি? এই যে মলিকিউলগুলো সবসময় ঘুরছে, ঘোরার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এদের মধ্যে ধাক্কা লাগছে, এদের মধ্যে ধাক্কা লাগছে, অ্যাজ ওয়েল অ্যাজ এরা যাদের যে মানে পাত্রের মধ্যে রয়েছে তাদের মধ্যেও, সেই পাত্রের মধ্যেও এরা ধাক্কা খাচ্ছে। কিন্তু সো এরা যখন ধাক্কা খাচ্ছে এদের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। ফোর্স ক্রিয়েট হওয়ার ফলে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। অ্যাট্রাকশন তৈরি হচ্ছে না মানে ফোর্স অফ অ্যাট্রাকশন মানে ওরা সবসময় নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে এবং আবার সেই জায়গাতে ফিরে আসছে। সো এই ঘটনাটা যে ঘটছে এটাকে বলা হয় ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, এইবারে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা দুটো এর ভাগ আছে। একটা হচ্ছে ফোর্স অফ কোহেশন, আরেকটা হচ্ছে ফোর্স অফ অ্যাডহেশন। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? কোহেশন, অ্যাডহেশন দুটোর মধ্যে কানেকশনের যোগ আছে, ঠিক আছে? কোহেশন মানে সংযোগ, অ্যাডহেশন মানে রিলেশন। এবারে আমি এখানে কেন এখানে ফোর্স অফ কোহেশন আর কেন অ্যাডহেশন বললাম? ফার্স্ট অফ অল, ফোর্স অফ কোহেশন মানে হচ্ছে যে এই যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা তৈরি হচ্ছে, এইটা কিন্তু সেম এলিমেন্টের মধ্যে ঘটবে, সেম এলিমেন্টের সেম মলিকিউলের মধ্যে ঘটে থাকবে। আর ফোর্স অফ অ্যাডহেশন মানে হচ্ছে সেম নয়, আলাদা ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট মলিকিউলস এর মধ্যে ঘটে থাকবে, সেটা হচ্ছে ফোর্স অফ অ্যাডহেশন। তাহলে ফোর্স অফ কোহেশন কি? সেম এলিমেন্ট, আমি এখানে লিখে দিচ্ছি সেম এলিমেন্ট, আর এটা হচ্ছে ডিফারেন্ট এলিমেন্ট। ওকে, তাহলে এই দুটো হচ্ছে আলাদা আলাদা, এদের মধ্যে এইটাই জাস্ট ডিফারেন্স, আর কিছু নেই। তো এইটাই হলো ফোর্স, ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বা ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন বললেও হয়, ফোর্সটা না বললেও হয়, এক একটা বইতে এক রকম থাকে। তো আমি নরওয়ে সেলিনা পাবলিকেশনের বইতে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা লেখা রয়েছে, তো আমি এখানে এটাই বলছি। আচ্ছা, এইবারে আসবো থার্ড পস্টুলেটে। থার্ড পস্টুলেট হচ্ছে এই যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনও যেমন আছে তেমন তাদের মধ্যে একটা গ্যাপও তৈরি হচ্ছে। কারণ যদি গ্যাপ না থাকে তাহলে অ্যাট্রাকশনটা হবে কোথা থেকে? তো গ্যাপও তৈরি হচ্ছে। তাহলে এই যে মলিকিউলের মধ্যে যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, আমি এখানটা লিখছি, দুটো মলিকিউলের মধ্যে যে গ্যাপটা থাকে তাকে বলা হয় ইন্টারমলিকিউলার স্পেসেস। এদের মধ্যে যে স্পেসটা থাকে বা গ্যাপটা থাকে, দ্য গ্যাপ বিটুইন দ্য টু মলিকিউলস, সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার স্পেসেস বলা হয়। এইবারে এই ইন্টারমলিকিউলার স্পেস আর ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যে সম্পর্কটা কি সেটা আমি বলবো। আচ্ছা, আরেকটা মেইন পস্টুলেট আমি মিস করে গেছি, ওটা আমার প্রথম দিকে বলা উচিত ছিল, সেটা আমি বলছি এখন। আচ্ছা, ইন্টারমলিকিউলার স্পেসের যে ঘটনাটা সেটা আমি বলি, যত স্পেস বেশি থাকবে সেই জিনিসটা তত হালকা হতে থাকবে।
স্পেস যত কম হবে তত জিনিসটা অনেক বেশি টাইটলি বাউন্ড হবে। এবার এর সাথে কেন আমি বললাম এর সাথে এর কিরকম সম্পর্ক আছে সেটা আমি বলবো, তার আগে মেন যে পস্টুলেটটা আছে সেটা আমি বলি। তো এই মলিকিউলের সঙ্গে টেম্পারেচারের একটা অনেক বড় সম্পর্ক আছে। কি সম্পর্ক? আমাদের ডেইলি লাইফের সঙ্গে না আমি একটু কানেক্ট করার চেষ্টা করছি, তাহলে না তোমাদের বুঝতে সুবিধা হবে, নিজেদের কানেক্ট করতে এবং মনে রাখতে সুবিধা হবে। তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যদি ধরো এখন রয়েছি, কেউ আমাকে এসে একটা গরম জিনিস আমার হাতের মধ্যে ছুঁয়ে দিল, তখন আমি কি করবো? ফট করে হাতটা সরিয়ে নেবো, এটাই আমার ফার্স্ট করবো, কারণ খুব গরম, হাতে লাগলো, হাতে ছেঁকা লাগবে, হাতটা সরিয়ে নেবো। তার মানে কি আমার মধ্যে একটা হঠাৎ করে এনার্জি ক্রিয়েট হলো, আমি হাতটা সরিয়ে নেব, আমি বুঝতে পারলাম। ঠিক সেরকম মলিকিউলসের সঙ্গে একটা টেম্পারেচারের সম্পর্ক। তুমি যদি মানে অনেক খুব গরম কোনো জিনিসের মধ্যে তুমি দাঁড়াও বা কিছু করো, তাহলে কি হবে? তুমি সঙ্গে সঙ্গে তোমার এনার্জিটা বেড়ে যাবে, তুমি সেখান থেকে ফট করে চলে আসবে বা সরে আসবে। ঠিক এরকমই একটা টেম্পারেচারের সঙ্গে সম্পর্ক আছে। সেটা কি? মলিকিউলসের মধ্যে যদি আমি টেম্পারেচারকে হাই করে দিই, যে রুম টেম্পারেচারে যেমন আছে তেমন তো ও মুভ করছেই সব সময়, আমি ও টেম্পারেচারটা আরেকটু বাড়িয়ে দিলাম, কি হবে? ওদের মধ্যে মোশনটা খুব জোরে জোরে হবে, মানে ওদের মধ্যে যে দৌড়াদৌড়ি ছুটোছুটি করছিল ওরা, সেটা কি হবে? আরো স্পিডটা বেড়ে যাবে। ওকে, আরো স্পিডটা বেড়ে যাবে। তখন কি হবে? ওদের এনার্জিটা বেড়ে যাবে। তার মানে আগে যে কাইনেটিক এনার্জিটা ছিল, যেটা আমার টেম্পারেচার বাড়ানোর আগে যে এনার্জিটা ছিল, কাইনেটিক এনার্জিটা, সেটা কি হবে? টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে। ওকে, সেটা আমি এবার কি করে রিলেশনটা লিখবো? আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি বলছি যে কি করে এদের মধ্যে এর সঙ্গে কাইনেটিক এনার্জির সঙ্গে এর সম্পর্কটা, এটা একটা ম্যাথমেটিক্যাল ভাবেও লেখা যায়, সেটাই আমি লিখে দেখাচ্ছি যে এদের মধ্যে সম্পর্কটা কি। তো টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি হবে? কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। টেম্পারেচার যদি কমায় কাইনেটিক এনার্জি কমে যাবে। তাহলে এদের মধ্যে কিসের সম্পর্ক? ডাইরেক্টলি প্রপোর্শনাল। এদের মধ্যে ডাইরেক্টলি প্রপোর্শনালের সম্পর্ক। তাহলে আমি যদি লিখি টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে এটা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। তার মানে আমি টেম্পারেচার যদি বাড়াই কাইনেটিক এনার্জিও বাড়বে, টেম্পারেচার যদি কমাই কাইনেটিক এনার্জিও কমে যাবে। ওকে, এইটাকে আমি না সেকেন্ড পস্টুলেটের মধ্যে রাখছি। ফার্স্ট পস্টুলেট আমি তাহলে কি বললাম? যে খুব মলিকিউলস খুব টাইনি হয়, ভীষণ ছোট হয়, এরা সবসময় অল ডিরেকশনে সবসময় কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। আর এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট। সেকেন্ড পস্টুলেট টেম্পারেচার বাড়ালে কাইনেটিক এনার্জি বাড়বে, টেম্পারেচার কমালে কাইনেটিক এনার্জি কমবে। তার মানে টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ কাইনেটিক এনার্জি। থার্ড আমরা পড়লাম হচ্ছে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন পড়লাম। থার্ড আমরা পড়লাম যে ইন্টারমলিকিউলার স্পেসেস, মানে ওদের মধ্যে গ্যাপটা, যে মলিকিউল থেকে মলিকিউলের সঙ্গে যে গ্যাপটা তৈরি হচ্ছে। তো এই ছিল আমাদের পস্টুলেটস। এইবার আসবো আমরা নেক্সট পোর্শনে, সেটা কাইনেটিক এই যে এদের মধ্যে যে সম্পর্কটা, মানে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন আর ইন্টারমলিকিউলার স্পেসেস, এদের মধ্যে সম্পর্কটাতে আমি আসবো। তো দেখতে থাকো। এইবার আমরা করব যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন আর ইন্টারমলিকিউলার স্পেসের মধ্যে সম্পর্কটা কি। আচ্ছা, যদি আমাদের ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়ে, অ্যাট্রাকশন যদি প্রচন্ড বাড়ে, তাহলে কি হবে? গ্যাপটা কি হবে? স্পেসটা কি হবে? কমে যাবে। আমি অ্যাট্রাকশন প্রচন্ড বাড়িয়ে দিলাম, তার মানে কি গ্যাপটা কমে যাবে। আর অ্যাট্রাকশন যদি আমি কমিয়ে দিই তাহলে গ্যাপটা বেড়ে যাবে। তার মানে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। কি করে লিখবো? 1/, হয়ে যাবে। ইন্টারমলিকিউলার স্পেসেস। ওকে, তাহলে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ইন্টারমলিকিউলার স্পেসেস। ঠিক আছে, ইনভার্সলি কেন বলছি? কারণ
ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যখন বাড়াচ্ছি অটোমেটিক্যালি স্পেসটা কমে যাচ্ছে, আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যখন কমাচ্ছি তখন এটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তো এটা এদের মধ্যে সম্পর্ক ভেরি ইজি, সবসময় আমরা ডেইলি লাইফ দিয়েও বোঝাতে পারি। এই ছিল ইন্টারমলিকুলার স্পেস অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এইবারে আসবো, আচ্ছা এবার যে কোনো কিছু সলিড, লিকুইড, গ্যাস, এই যে তিনটে স্টেট ম্যাটারের, এইটা কিন্তু মেইনলি কিন্তু কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করে, মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে, ইন্টারমলিকুলার স্পেসের উপর ডিপেন্ড করে। কি করে সেটা আমি বলছি। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের উপর কি করে ডিপেন্ড করে, তিনটেকে আলাদা করব কি করে। সেটা হলো, আজকে আমি যদি সলিডকে দেখি তাহলে ওর একটা পার্টিকুলার শেপ অ্যান্ড সাইজ আছে, ওকে, পার্টিকুলার শেপ অ্যান্ড সাইজ আছে। এইবারে আমি যদি অ্যাট্রাকশনটা বাড়িয়ে দিই তার মানে সেটা কি হবে, বেশি টাইটলি প্যাকড হবে। তাহলে সলিড যখন টাইটলি প্যাকড একটা শেপ আছে বা ওটা খুব মানে লিকুইড বা গ্যাসের থেকে ওটা প্রচন্ড টাইট ভাবে বাউন্ড থাকে, তার মানে আমি বলতে পারি ওদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি আছে, অনেক বেশি বলে ওরা টাইটলি বাউন্ড হয়ে রয়েছে, একটা পার্টিকুলার শেপ আছে, সাইজ আছে, একটা ভলিউম আছে, পার্টিকুলার ভলিউম আছে। তো এটা আমরা বলতে পারি। তাহলে বলবো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডের ক্ষেত্রে প্রচন্ড বেশি। সলিডের ক্ষেত্রে যদি বেশি হয় অটোমেটিক্যালি ইন্টারমলিকুলার স্পেসটা কমে যাবে সলিডের ক্ষেত্রে, কারণ এর সাথে এই ইনভার্সলি প্রপোর্শনাল, স্পেসটা তো স্বাভাবিকভাবে কম। কারণ আমি যদি সলিডের ক্ষেত্রে দেখি তাহলে এইটা এরকম 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 মানে একদম কাছাকাছি, এদের মধ্যে একদম ছোট 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 এরকম এরকম থাকে, মানে খুব কাছাকাছি কাছাকাছি, ভীষণ টাইটলি প্যাকড থাকে, ঠিক আছে, এটা সলিডের ক্ষেত্রে। এইবারে আমি দেখব লিকুইডের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি লিকুইডের ক্ষেত্রে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। এবার করব আমরা লিকুইডের ক্ষেত্রে কি, লিকুইডটা কি সলিডের থেকে একটু ছড়ানো থাকে, কিন্তু ওকে যে কোনো পাত্রের মধ্যে যদি আমি রাখি তাহলে সেটা একটা পার্টিকুলার শেপ নেবে, সে পাত্রের শেপটাই নেবে, সে বিগারের শেপটা নেবে। সো আমি বলতে পারি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সলিডের থেকে লিকুইডের একটু কম, অ্যাট্রাকশনটা তুলনামূলক কম, কারণ ওর নিজস্ব পার্টিকুলার শেপ বা সাইজ নেই, মানে ও টাইটলি প্যাক হয়ে থাকে না। তো তাহলে আমরা বলবো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সলিডের ক্ষেত্রে খুবই মানে সলিডের থেকে বেশি, মানে কম, অ্যাট্রাকশনটা কম। কিন্তু যদি অ্যাট্রাকশন কম থাকে তাহলে ইন্টারমলিকুলার স্পেসটা কি হবে, যদি অ্যাট্রাকশন কম হয় তাহলে ইন্টারমলিকুলার স্পেসটা বেশি হবে, তার মানে সলিডের থেকে লিকুইডের স্পেসটা অনেক বেশি, স্পেস বলে বেশি বলে এরকম ছড়িয়ে যায়। তাহলে আমরা যদি দেখি এটা লিকুইড তাহলে আমরা দেখবো এখানে এখানে মানে একটু ছড়ানো 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 ছড়ানো, ওকে, এটা দেখবো আমরা লিকুইডের ক্ষেত্রে। এবার গ্যাসিয়াসের ক্ষেত্রে কি দেখবো, গ্যাসিয়াসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রচন্ড কম, মানে কোনো অ্যাট্রাকশন সেভাবে নেই, মানে এতটাই ছড়ানো যে এয়ারকে একদম বদ্ধভাবে রাখাটা ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু ইন্টারমলিকুলার স্পেসের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেটা কি স্পেস অনেক বেশি, কারণ অ্যাট্রাকশন যদি কম হয় স্পেস তো অনেক বেশি, এবং তাই জন্যই সব দিকে ছড়িয়ে থাকে এয়ার বলো বা গ্যাসিয়াস, যে কোনো গ্যাসিয়াস বলো, তো ছড়িয়ে থাকে। তো এইটা হলো এদের মধ্যে, এই দুটোর মধ্যে ডিফারেন্স, ওকে। আর সলিড, লিকুইড, গ্যাসিয়াসকে কি করে এই দুটো জিনিস দিয়ে আমরা আলাদা করতে পারি। আরেকটা জিনিস যেটা বললাম যে টেম্পারেচারের ক্ষেত্রে, যদি তুমি টেম্পারেচার সলিডের ক্ষেত্রে বাড়াও তবুও ওরা কিন্তু যদি এই যে আমি যদি এরকম একটা সলিড দেখি, এরা ভীষণ টাইটলি বাউন্ড হয়ে রয়েছে, এবারে আমি যদি এদের মধ্যে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, সলিডের টেম্পারেচারকে বাড়িয়ে দিয়েছি, এতে কি হবে, এরা নিজেদের মিন পজিশনে বসেই ভাইব্রেট করবে, মানে এনার্জিটারও বেশি হবে, এনার্জি বেড়ে যাচ্ছে, মানে এরা ভাইব্রেট করবে বেশি, কিন্তু নিজের জায়গা থেকে মিন পজিশন থেকে নড়বে না, কারণ ওর তো নিজস্ব সাইজ এন্ড শেপ আছে এবং এদের মধ্যে অ্যাট্রাকশনটা প্রচন্ড বেশি, তাই জন্য ওরা নিজেদের মধ্যে সরতে পারবে না, স্পেসটা কম। তো এইটাই হবে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে আমরা যদি খুব মানে ইজি একটা এক্সাম্পল দিই, আমরা যদি তেল, অয়েলকে যদি আমরা গরম করি, অয়েলটা কিছুক্ষণ পর দেখবো হালকা হয়ে গেছে এবং অনেকটা, মানে তেলটাকে যদি আমি একটা জায়গাতে এরকম ফেলি,
সেটা যতটা না জায়গা অকুপাই করে থাকবে, আমরা যদি গরম অবস্থাতে এটাকে অনেকটা জায়গায় স্প্রেড করবো, মানে ওদের মধ্যে ভাইব্রেশনসটা, মানে ওদের মধ্যে এনার্জিটা অনেক বেশি হয়ে গেছে এবং ওরা আরো বেশি মুভ করবে এবং জায়গাটা অনেকটা স্প্রেড করে দেবে, অনেকটা জায়গা জুড়ে ওরা থাকবে। তো এইটা হলো লিকুইডের। আর গ্যাসের ক্ষেত্রে তো যখনই আমরা টেম্পারেচার বাড়াবো তখন ওটা আরো জায়গা জুড়ে ছড়িয়ে যাবে, গ্যাসের ক্ষেত্রেও বেশি। তাহলে আমরা এই তিনটে জিনিস দিয়ে, মানে কাইনেটিক এনার্জি বা সেটা টেম্পারেচার দিয়ে বলতে পারো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে বলতে পারো, ইন্টারমলিকুলার স্পেস দিয়ে বলতে পারো, তিনটেকে আমরা সলিড লিকুইড গ্যাসকে আলাদা করতে পারছি। এবার আমি জাস্ট একবার এখানে লিখে দিচ্ছি যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডের ক্ষেত্রে প্রচন্ড বেশি, দেন লিকুইড, দেন গ্যাস। আর ইন্টারমলিকুলার স্পেস সলিডের ক্ষেত্রে খুব সবচেয়ে লেস, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। তো এগুলো হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আর যদি আমরা টেম্পারেচার দেখি, টেম্পারেচারের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি যদি কার সবচেয়ে বেশি হবে, সেটা হবে হচ্ছে গ্যাসের, কারণ গ্যাস তো চারিদিকে ছড়িয়ে গেছে, ও আরো বেশি জায়গা পাবে মুভ করার, তো ও আরো বেশি এনার্জি বাড়িয়ে দেবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়িয়ে দিলে গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি হবে, দেন লিকুইড, দেন সলিড। হ্যাঁ, তো এই হচ্ছে আমার কাইনেটিক থিওরির মেইন পোর্শন। এবার আমরা লাস্ট পোর্শন যেটা দিয়ে শেষ করব আজকের এই ভিডিওটা, বেশি লং করব না। তো আজকে সেটা হচ্ছে প্রপার্টিজ অফ সলিডের প্রপার্টিজ দিয়ে শেষ করবো। পরের দিন আমরা করাবো লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। ফার্স্ট প্রপার্টি কি, আমাদের ফার্স্ট সলিড দেখলে কি মনে পড়ে? এর একটা পার্টিকুলার শেপ আছে, এর সাইজ আছে, একটা পার্টিকুলার ভলিউম নিয়ে থাকে, একটা পার্টিকুলার ভলিউম আছে। তার মানে এর সাইজ আছে, শেপ আছে, ভলিউম আছে। তাহলে এটাই সলিড, এবং ভীষণ রিজিড হয়, ভীষণ টাইটলি বাউন্ড হয়, ভীষণ মানে টাইটলি বাউন্ড হওয়ার জন্যই ওরা একটা পার্টিকুলার শেপে থাকে। কেন টাইটলি বাউন্ড হয়? বিকজ এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রচন্ড বেশি, তাই জন্য টাইটলি বাউন্ড হয়। এটাকে আমি থার্ড বা ফোর্থেও রাখতে পারি যে প্রপার্টিজের মধ্যে, যে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রচন্ড বেশি, সবচেয়ে বেশি হয়, rather than intermolecular space, মানে intermolecular space প্রচন্ড কম হয়। আর সলিডের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রচন্ড বেশি হয় আর স্পেসটাও কম হয়। এটাকে আমি সেকেন্ড বা থার্ড প্রপার্টিজের মধ্যে রাখতে পারবো। আর যদি কিছু দেখি, আর এখানে আমি লিখে রেখেছি, আর কিছু না, আর যেটা আরেকটা বললাম যে হিট করলে এর কাইনেটিক এনার্জি বাড়ে ঠিক কথাই, কিন্তু এরা কিন্তু নিজেদের মেইন পজিশন থেকে সরে না। তো এই হলো আমার প্রপার্টিজ অফ সলিড। এইবারে নেক্সট দিন তো আমি লিকুইড আর গ্যাসেরটা বলেই দেবো। তো ভালো লাগলে অবশ্যই আমাকে বলবে, আর খারাপ লাগলেও বলবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এই যে পুরো ব্যাপারটা কাইনেটিক এনার্জি, কাইনেটিক থিওরি, এই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, ফিজিক্সের একটা পার্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো ফিজিক্স বলে বলবো না, এটা কেমিস্ট্রিরও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে এই জিনিসটাকে কেমিস্ট্রির মধ্যেও ধরা হয়। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সবার কাছে শেয়ার করবে, তোমার ফ্রেন্ডস এন্ড রিলেটিভ সার্কেলের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব বাটনটা এর ঠিক নিচেই আছে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তার পাশে বেল আইকনটা প্রেস করবে, তাহলে রোজকার নোটিফিকেশনটা তোমাদের কাছে, আমার ভিডিও যখনই আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং অল অপশনটা তো অবশ্যই প্রেস করবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আর অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে, তো অবশ্যই সেখানে গিয়ে আমার ফেসবুকে তোমরা ফলো করতে পারো, পেজটাতে ফলো করতে পারো। সেখানে আমি সবসময় আমার এই ভিডিওর আপডেটস দিতে থাকি, এবং কোনো সমস্যা হলে আমাকে ওখানেও বলতে পারো, এখানেও কমেন্টে জানাতে পারো। আর তোমাদের যদি আরো কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে, বা মনে হয় যে এই টপিকটা আর একটু ইলাবোরেটলি জানলে ভালো হয়, তাহলে অবশ্যই সেটাও আমাকে লিখে জানাবে, আমি সেই টপিকটা নিয়ে বলবো। তো আজকের জন্য এইটুকুই। সবচেয়ে বড় কথা হলো যে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়িতে থাকবে, কারণ এই সময় বাড়িতে থাকাটাই সবচেয়ে বেশি আমার সেফ বলে মনে হয়। ভালো থাকবে।